ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন সংবাদ সম্প্রসারণে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মজুমদার জুয়েল। দিনে বাছাই করা সংবাদ এবং পর্যালোচনা নিয়ে সংবাদ সম্প্রসারণে এই মুহূর্তে স্টুডিওতে অতিথি হিসেবে উপস্থিত আছেন সিনিয়র সাংবাদিক আনিস আলমগীর। আনিস আলমগীর, আপনাকে স্বাগত জানাই। জহিরুল আলম আসার আগে আপনার কাছ থেকে একটু শুনে নিই। আনিস আলমগীর, বেগম খালেদা জিয়া প্রায় 4 মাস চিকিৎসা নিয়েছেন এবং চিকিৎসা নিয়ে আজকে যে ছবি দেখলাম, ডিফারেন্ট বেগম খালেদা জিয়া। মাঝখানে যে অবস্থা, উনি হাঁটতে পারতেন না, তাকাতে পারতেন না, কথা বলতে পারতেন না, কিন্তু এই চিকিৎসা নিয়ে কত কিনা হলো বিগত সরকারের আমলে। তার চিকিৎসা বাইরের দরকার নাই, দেশেই ভালো চিকিৎসা হয়, অথচ বাইরে গিয়ে 3.5 মাসের মধ্যে শি ইজ কোয়াইট ফিট। তারপর আমরা কেন করলাম এরকম? উনি 3.5 মাসের মধ্যে ফিট হয়েছেন, এটা যে শুধুমাত্র চিকিৎসার জন্য আমি মনে করি না। আমি মনে করি যে ওনাকে ঢাকায় যে চিকিৎসা দেওয়া হয়েছিল সেগুলো যথাযথ ছিল, এখানকার ডাক্তাররা তো বলেছেন। কিন্তু উন্নত চিকিৎসার জন্য যাওয়াটা দরকার ছিল, কারণ আমাদের একটা মেন্টাল স্যাটিসফ্যাকশন দরকার হয়। খালেদা জিয়ার স্বাস্থ্য উন্নতির প্রধান বিষয় হচ্ছে যে ধরনের মানসিক চাপে উনি ছিলেন, যেভাবে উনি জেল জুলুম শিকার হয়েছেন, সামান্য একটা মামলা, এই 3 কোটি টাকার যে এদিক সেদিক করা, এক ফান্ড থেকে আরেক ফান্ডে যাওয়া, এই ধরনের ছোটোখাটো বিষয় নিয়ে যেভাবে ওনাকে জেলে দেওয়া হলো, রাজনৈতিকভাবে হেনস্থা করা হলো, মানসিক নির্যাতন, তো এগুলোর তো শারীরিকভাবে প্রভাব পড়ে। ওইটা হচ্ছে আসল বিষয়। আমি মনে করি যে কারোর জন্য, আপনার আমার সবার, সেই জায়গা থেকে যখন আপনি মুক্ত হন, তো আপনার মেন্টাল একটা পিস তৈরি হয়। সেটাই ওনাকে তৈরি করতে সহায়তা করছে। আপনি নিশ্চয়ই খেয়াল করেছেন, উনি যখন লন্ডন যান তখন ডাক্তারদের ছিল যে উনি ঠিকই আছেন। এখান থেকেও যখন তাকে পাঠানো হচ্ছিল, যে তারাও কোয়াইট ওকে ছিল যে ওনার স্বাস্থ্যগতভাবে এখন আর এমন কোনো ইয়ে নেই। দীর্ঘ 7 বছর পরে ছেলের সঙ্গে দেখা হলো, সব কিছু নিয়ে বৌমার সঙ্গে দেখা হলো, নাতি নাতিদের সাথে দেখা হলো। এটাও একটা বড় পিস হিসেবে কাজ করেছে। ওইটাই বলছি যে আপনার একদিকে রাজনৈতিকভাবে উনি স্বস্তি, ওনাকে যারা মানে হেনস্থা স্বীকার করেছেন তাদের পরিণতি, তারপরে ওনার নিজের পরিবারের সঙ্গে মিলিত হওয়া, দলের একটার পর একটা দলের বিরুদ্ধে যাদের মামলা ছিল তারাই, মোট কথা হচ্ছে পলিটিক্যাল পিস একটা অন্যরকম জিনিস। আমি নাম নেব না, আমি একজন মন্ত্রীকে দেখেছিলাম যে ঢাকা মেডিকেল কলেজে, মানে মরে যায় এমন এক অবস্থা, সেটা শেখ হাসিনার আমলে, তারপরে প্রথম আমলে, তারপরে যখন দেখা গেল যে বিএনপির লোক ছিলেন উনি, তারপরে যখন সরকার গঠন হলো, উনি মন্ত্রী হলো, উনি এত তরতাজা আপনি চিন্তাই করতে পারবেন না। কারণ ওই সময় সত্যিকারে উনি অসুস্থ ছিল। আমার আম্মা পাশে একটা বেডে ছিলেন, একটা কেবিনে, উনি পাশে কেবিনে ছিলেন, আমার সঙ্গে তখন যাওয়া আসা হতো। উনি জেলবন্দি ছিলেন, ওই অবস্থায় আমি তার সাথে দেখা করতাম, কথাবার্তা বলতাম। তা আমি দেখেছি যে ক্ষমতা মানুষকে অনেক তরতাজা করে দেয়। আজকে ডক্টর ইউনূস, আপনি যখন প্যারিস থেকে আসছিলেন তখন উনি অসুস্থ, এরপরে আর কিন্তু অসুস্থ হন নাই। তা আল্লাহর রহমতে ক্ষমতায় যারা যায় তারা এই ধরনের একটা মানসিক তৃপ্তি যেমন পান। খালেদা জিয়া তো ক্ষমতা যান নাই এখনো। না, খালেদা জিয়া যান নাই আপনি এটা মনে করছেন, কিন্তু ওনার যে মানসিক তৃপ্তি সেটা তো কোনোভাবেই আপনি এটা তুলনা করতে পারবেন না। ক্ষমতা না যাওয়ার ওনার বাকি কিছু নেই। উনি যেভাবে আছেন সেটা ক্ষমতায় যাওয়া থেকে অনেক বেশি। উনি সারা বাংলাদেশের মানুষের কাছে এখন সম্মানিত একজন সাবেক প্রধানমন্ত্রী। ওনার যে পরিচিতি, ওনার যে গ্রহণযোগ্যতা এখন তৈরি হয়েছে, আগেও ছিল, কিন্তু এখন তো মনে করেন আরও সর্বদল ওনাকে শ্রদ্ধা করে। ইভেন এখন আওয়ামী লীগের অনেক লোকও স্বীকার করেন যে তার প্রতি এত অন্যায় করা হয়েছিল, এগুলোর দরকার ছিল না, এগুলো একটা প্রতিহিংসা ছিল অনেক ক্ষেত্রে। যাই হোক, তারপরও যা হয়ে গেছে। আমরা সামনের দিকে কীভাবে এগিয়ে যেতে হবে সেটাই দেখার বিষয়। খালেদা জিয়া বর্তমানে বিএনপির চেয়ারপারসন আছেন, তো তারপরও আমি মনে করি যে আমরা যেভাবে ওনাকে চিন্তা করছি আজ থেকে 15 বছর আগে, 20 বছর আগে, সে খালেদা জিয়া তো আর এখন নাই। ওনার শারীরিক অসুস্থতা একটা অস্বীকার করা যাবে না, যতই উনি, বয়স একটা বড় একটা ব্যাপার। তো বিএনপির উনি তার নেতৃত্বে ওইভাবে অ্যাক্টিভ রোলে আর থাকতে পারবেন না। উনি তারপরও ধরেন উনি ছায়া হিসাবে এই দলটাকে, যে মাঝখানে যে ভঙ্গুর অবস্থা হয়েছিল, বিশেষ করে বলা হয় যে নেত্রী জেলে, তারপরে ভারপ্রাপ্ত চেয়ারম্যান বিদেশে,
নির্দেশনা দেওয়ার মতো সেভাবে কেউ নেই, ওটাই কিন্তু এখন বলছি। কিন্তু সরাসরি উনি আছেন এবং উনি আসছেন বলে বিএনপির স্থায়ী কমিটির সদস্যরা বলছেন যে দেশের নির্বাচন গণতন্ত্রের পথে যাত্রা এটি একটা বড় ভূমিকা রাখবে। আপনার কি তাই মনে হয়? না, আমি ওনাদের মতো একেবারে আশাবাদী না। আমি মনে করি যে খালেদা জিয়া তার দলের একটা ছায়া হিসাবে এখানে কাজ করছেন। উনি পলিটিক্যাল ডিসিশনের ব্যাপারে উনি মানে যে ভাইটাল যেগুলো ডিসিশন সেই সব ক্ষেত্রে উনি পরামর্শ দিতে পারবেন, কিন্তু রাজনীতিতে ওনার পক্ষে আর সক্রিয় হওয়া খুব কঠিন ব্যাপার। এবং এই জায়গায় উনি নির্বাচনী যে রোড ম্যাপ, যেদিকে যাওয়ার যে বিষয়টা, সেখানে ওনার প্রেসারে বা এখন তো নির্বাচন একটা অনিশ্চয়তার দিকে গেছে। যতজনই বলুক যে নির্বাচন এখন ডিসেম্বরে হবে কিংবা জুনে হবে, সেটা আমি পার্সোনালি বিশ্বাস করতেছি না। মনে করছেন? আমি লক্ষণ দেখি না কোনো। কারণ একটা নির্বাচন অনুষ্ঠান করতে গেলে স্টেক হোল্ডারদের অংশগ্রহণ, আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং ইলেকশন কমিশনের প্রস্তুতি সবগুলো মিলিয়ে একটা কম্বাইন্ড বিষয় হয়। সেই জায়গায় এখানে নাই। ইভেন আওয়ামী লীগ কি রাজনীতি করতে পারবে কি পারবে না, এই ডিসিশনটা সেটাও এখনো ঝুলে আছে। তো সব কিছু মিলিয়ে কিন্তু ডিসেম্বরে যদি হয় তাও তো 7-8 মাস সময় আছে এখনো। 7-8 মাস সময় থাকলেও নির্বাচনের জন্য অনেক আছে, প্রয়োজন আছে, অনেক টাইমের প্রয়োজন আছে। এটা শুধু এটা তাছাড়া এর মধ্যে আবার স্থানীয় সরকার নির্বাচনের একটা প্রশ্ন আসছে এবং আমি পার্সোনালি চাই স্থানীয় সরকার আলোচনা করব, কারণ নির্বাচন প্রসঙ্গ যে তুলেছেন। কিন্তু আমি বেগম খালেদা জিয়ার কথা বলছি কারণ ধরেন বাড়িতে একজন বয়োবৃদ্ধ বয়স্ক মানুষ মানে সিনিয়র সিটিজেন বা ঘরে থাকলেও তার ডিসিশন, তার বুদ্ধিবৃত্তি, তার কিছু সিদ্ধান্ত কিন্তু একটা বড় ভাবে কাজ করে। আমি সেটা কিন্তু ইভেন পরিবারের মধ্যেও আমি সেটা আপনাকে বলেছি, কিন্তু আমি বলছি উনি ছায়া হয়ে থাকবেন এখন। উনি একটা আমব্রেলা, বিএনপির একটা সুসংগঠিত করার ক্ষেত্রে, বড় বড় ডিসিশন মেকিংয়ের ক্ষেত্রে উনি একটা আমব্রেলা হিসাবে কাজ করবেন। এবং সেটা অলমোস্ট যেটা এখন তারেক জিয়াও ওই সময় আগের মতো আর মানে আগে যে অত বেশি ইনভলভ হতে পারেন নাই, প্রকাশ্য হতে পারেন নাই, অনেক বাধা বিপত্তি ছিল আইনগত, ওনার বক্তব্য যেত না এখানে, সেটাও তো কেটে গেছে। তার মানে তারেক জিয়া এখন অনেক সক্রিয় আগের তুলনায়। তো ওনার সক্রিয়তা যখন বেড়ে গেছে, বেগম জিয়ার এমনিতে সক্রিয়তা দলের মধ্যে খুব প্রয়োজন যে হয়ে যাবে ডে ইভেন্টে, সেটা মনে করেন না। আজকে মানে বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ আমাদেরকে বলেছেন, আমাদের বক্তব্যে বলেছেন যে তারেক রহমান খুব শিগগিরই আসবেন, তার জন্য বাসা দেখা হচ্ছে, অফিসও ঠিকঠাক করা হচ্ছে। আপনি কি মনে করেন খুব শিগগিরই তিনি আসছেন? আমি জানি না উনি আসবেন কিনা, বাট দ্যাটস এ গুড নিউজ, দ্যাট গুড ডিসিশন, হি শুড কাম ইমিডিয়েটলি। কারণ যে পরিস্থিতিতে উনি দেশ থেকে আসতে পারেন নাই বলা হয়েছিল, সেই পরিস্থিতি তো আর এখন নাই, তাই না? তো পরিস্থিতি যখন নাই, একটা রেভলিউশনের পরে, একটা অভ্যুত্থানের পরে একটা সম্পূর্ণ কিছু চেঞ্জ এসছে। ওনার প্রতি রাজনৈতিক প্রতিহিংসা যেগুলো ছিল ওনাদের দল তরফ থেকে যেটা বলা হয়, সেটা আর নাই। ওনাকে গ্রেপ্তারের ভয় ছিল, সেগুলো তো নাই। ওনার মামলাগুলো সব খারিজ হয়ে গেছে, আরো বোধহয় 2-1টা বাকি আছে। যেগুলো আছে ওগুলো এমন কোনো গুরুত্বপূর্ণ মামলা না, মানে মামলা না যেগুলোর জামিনযোগ্য কিংবা ওনার জামিন হয়ে গেছে। সেই জামিন হলে তো উনি তো এখানে থাকতে, মামলা তো রাজনীতিবিদ হিসেবে ওনার থাকতেই পারে, সেই মামলা তো কিছু আসে যায় না। কিন্তু উনি জনগণের কাতারে তো আসতে হবে, যে জনগণের জন্য আপনার সংগ্রাম। দেশে ফিরে আসতে হেনস্থা করবে এরকম সরকার বাংলাদেশে এখন নাই, সেটা বোঝাতে যাচ্ছে 100%। সেটা তো সেই লক্ষণ তো নাই। উনি জনগণের নেতৃত্ব দেবেন বা আগামীতে প্রধানমন্ত্রী হবেন বা যেটাই ওনার স্বপ্ন যেটা আছে, সেটা করতে হলে তো জনগণের কাছে আসতে হবে, তাই না? এবং এই আশাটা যদি আপনি যা রেফারেন্স দিয়ে বললেন, যদি সত্যি এসে মানে ডিসিশন নিয়ে থাকেন, একটা গুড ডিসিশন, এটা দলের জন্য, দেশের জন্য, সব দিক দিয়ে ভালো। একদম পরিষ্কার। জহিরুল আলম, আপনাকে স্বাগত। আপনি দেরি করে এসেছেন, তারপরেও আমরা এতক্ষণ কথা বলছিলাম। বেগম খালেদা জিয়া আসছেন এবং তিনি অলরেডি হিথ্রোতে আছেন। আপনি জানেন কালকে সকালে পৌঁছবেন বাংলাদেশে, এবং সেটি আমরা যেটা বললাম সিগনিফিক্যান্ট বাংলাদেশের রাজনীতি, বিএনপির রাজনীতি বিশেষ করে। বিএনপি বলছে গণতান্ত্রিক পথে যাত্রার ক্ষেত্রেও এটি বিশাল ভূমিকা রাখবে। আপনার বিশ্লেষণ কি শুনবো এখন? একটা বড় ধরনের একটা স্ট্রাগল পেরিয়ে ওনার এই নতুন একটা ফেজ শুরু হচ্ছে। আমরা সবাই বিশ্বাস করি এবং আশা করছি যে উনি শারীরিকভাবে যথেষ্ট ভালো আছেন বা তারা ইমপ্রুভ করেছে যথেষ্ট। সেদিক থেকে আসলে ওনাকে একটা সিম্বল অফ ইউনিটি হিসাবে দেখা হচ্ছে এখনকার বাস্তবতায়। বাংলাদেশে কিন্তু অভ্যুত্থান পরবর্তী যে ফ্যাসিবাদ পরবর্তী যে সময়টা, সেটা কিন্তু খুব বেশি
সুখকর নয় এখনো। কেন? মানে অনেকটা অভিভাবকহীন বলছেন। এই অর্থে যে এখানে মাল্টিফেরিয়াস মাল্টিপ্রংড পলিটিক্স এবং ইডিওলজিক্যাল ডিবেট চলছে, কিন্তু নানা ধরনের টানাহ্যাচড়া চলছে রাজনীতিতে, এবং সবাই কিন্তু একটা নতুন যার যার ইচ্ছে মতো যার যার ভাবনা মতো একটা নতুন বন্দোবস্ত দেখতে চায়, এবং অতঃপর সবাই সুখে শান্তিতে বসবাস করতে লাগবে এরকম একটা আশা নিয়ে সবাই আছে। কিন্তু প্রত্যেকেরই একটা কি বলবো যে নিজস্ব দলীয় বা আদর্শিক বা কি বলবো স্পিরিচুয়াল বলেন, রাজনৈতিক বলেন বা সাংস্কৃতিক বলেন, সবারই কিন্তু একটা ভিন্ন ভিন্ন ধারা তৈরি হয়েছে কিন্তু। সুতরাং এই জায়গার মধ্যে একটা মানে কি বলবো যে সমন্বয় সাধন করা, একটা নতুন স্রোত তৈরি করা, মানে সবাইকে এক সূত্রে গাঁথা, এই ঐক্যের প্রতীকটা কিন্তু এই মুহূর্তে কিন্তু দেখা যাচ্ছে না। সেখানেই কিন্তু সিগনিফিকেন্টলি বেগম খালেদা জিয়াকে বর্তমান বাংলাদেশের জন্য একটা খুবই গুরুত্বপূর্ণ একটা বলবো যে প্রতীক এবং মানে ব্যক্তিত্ব হিসাবেই কিন্তু এখন মানুষ আশা করছে। ইটস নট অল অ্যাবাউট যে উনি বিএনপির চেয়ারম্যান, বিএনপির চেয়ারপারসন। আমার মনে হয় না যে জনমানুষের মধ্যে কিন্তু শুধুমাত্র বিএনপি চেয়ারপারসন হিসাবে ওনাকে দেখা হচ্ছে না, দেখা হচ্ছে ওই বাংলাদেশকে, যেই বাংলাদেশে একটা স্থিতিশীলতা আসবে, একটা নতুন জাগরণ তৈরি হবে, নতুন সূচনা তৈরি হবে, এবং যেই যে আশা নিয়ে স্বৈরাচারের বা ফ্যাসিবাদের পতন ঘটেছে সেগুলোর যাতে কোনোভাবেই আর পুনরাবৃত্তি না হয়, সেই আশা কিন্তু ওনাকে কেন্দ্র করে কিন্তু তৈরি হয়েছে। আমি বলবো না যে এটা শুধু বিএনপির রাজনীতিকে কেন্দ্র করে। এখানে দেখেন যে আপনার উনি যখন বিদেশে যান চিকিৎসার জন্য, তখন সেনাপ্রধান ওনার সঙ্গে দেখা করেছেন, এবং সবাই তখন ভাবছেন যে সেনাপ্রধানের সাক্ষাৎকে একটা সৌজন্যমূলক সাক্ষাৎ হিসাবে দেখা হয়েছে। কিন্তু একই সঙ্গে আবার একটা স্ট্র্যাটেজিক অ্যানালিসিসও আসছে যে সেনাপ্রধান এবং তার আরও ঊর্ধ্বতন কর্মকর্তাদের নিয়ে ওনার সঙ্গে এই সাক্ষাতের মধ্যে নিশ্চয়ই একটা গূঢ় কোনো কি বলবো যে একটা তাৎপর্য থাকতে পারে, ভবিষ্যৎ বাংলাদেশ সম্পর্কে তার সঙ্গে কোনো আলোচনা হয়ে থাকতে পারে। আমরা কিন্তু ডিটেল জানি না, কিন্তু অল আর কি বলবো এক ধরনের কিন্তু আশা প্রত্যাশা বা বিশ্লেষণের মধ্যে কিন্তু যে জিনিসগুলো ছিল। একই সঙ্গে দেখেন সাম্প্রতিক সময়ে কিন্তু জামাতে ইসলামের আমির কিন্তু দেখা করেছেন লন্ডনে গিয়ে, বলছেন সৌজন্য সাক্ষাৎ, ওনার স্বাস্থ্যের খোঁজখবর নেওয়ার জন্য। কিন্তু সবাই কি বিশ্বাস করছে যে ইটস মিয়ার অল অ্যাবাউট ইট কি বলে কার্টিসি কল? মনে হয় না যে বাংলাদেশকে। সুতরাং আমি বলবো যে প্রত্যেকটা দল মত, এমনকি দেখেন আপনি ওনার সম্পর্কে যখন আলোচনা হয়, এই যে সশস্ত্র বাহিনী দিবসে আপনি খেয়াল করেছেন যে সশস্ত্র বাহিনী দিবসে বেগম খালেদা জিয়া কিন্তু সেখানে কিন্তু মানে ওনার উপস্থিতি একটা দারুণভাবে একটা উদ্দীপনা তৈরি করেছে সিভিল মিলিটারি রিলেশনসের ক্ষেত্রে, এবং এখানে যে নতুন ছাত্রদের যে আন্দোলন এবং ছাত্র যে নেতৃত্ব, তার সামনে কিন্তু তাদের আপনি অবস্থান দেখেছেন। এবং আমরা যতখানি জানি যে ছাত্রদের এই অবদানকে এবং এই নেতৃত্বকে কিন্তু উনি দারুণভাবে কেয়ার করছেন, উনি দারুণভাবে এটাকে কিন্তু অ্যাপ্রিসিয়েট করেন, এবং তাদের প্রতি কিন্তু ওনারও একটা সিরিয়াস মমত্ববোধ আছে বলে আমরা শুনি। সুতরাং সব কিছু মিলিয়ে উনি যে রাজনীতিক একটা নতুন দিক নির্দেশনা দিবেন বলে একটা প্রত্যাশা মানুষের মধ্যে তৈরি হয়েছে, এবং সেই জন্য এই প্রত্যাবর্তনটা অনেকটাই গুরুত্বপূর্ণ বাংলাদেশের জন্য। আমি শুধু এটাকে বিএনপির পার্সপেক্টিভ দেখবো না, অবশ্যই বিএনপি এটাকে হাইলাইট করতে চাচ্ছে, বিএনপি শোডাউন করবে, ডেফিনেটলি সেটা তাদের রাজনৈতিক দর্শন থেকে তারা সেটা করবে, এবং তার সামনে তার নির্বাচনমুখী দল, অবশ্যই এটা তাদের জন্য প্রয়োজন আছে। কিন্তু বেগম খালেদা জিয়ার উপস্থিতি শুধুমাত্র কিন্তু উনি যে প্রতীকটা তৈরি মানে যে সংগ্রামের যে চিত্রটা তৈরি হয়েছে তার মধ্যে, যে দেখেন এত দীর্ঘ সময়ের মধ্যে উনি 1/11-এর সময় কিন্তু কারা নির্যাতিত, ওনার বিরুদ্ধে যেসব মামলার কথা বলা হয়েছে, আপনি আজকের যে বাস্তবতায় কিন্তু যেই মামলার কথা, যেই লুটপাটের কথা, যে অন্যায়ের কথা বলা হচ্ছে, ওনার বিরুদ্ধে কিন্তু এই লুটপাটে অন্যায়ের কিন্তু কোনো মামলা নাই। ওনার বিরুদ্ধে যে মামলাটা হচ্ছে, এটাতে আপনি যতই এটাকে জাস্টিফাই করার জন্য বলা হোক না জন্য এতিমের টাকা মেরে খেয়েছেন বলে ওনার বিরুদ্ধে বারবার অপপ্রচার বলা হয়েছে। কিন্তু আপনি যদি জনপরিসরে একটু ভাবেন, একটু গভীরভাবে চিন্তা করেন, যে কোনো একটা সাধারণ মানুষকে কিন্তু আপনি এটা বিশ্বাস করাতে পারবেন না যে উনি ব্যক্তিগতভাবে এতিমের টাকা মেরে খাওয়ার মতো একজন মানুষ, তাও আবার 3 কোটি টাকা, তাও 3 কোটি টাকা। সুতরাং এটা রাজনৈতিকভাবে ওনাকে যেভাবে হেনস্থা করা হয়েছে, যেভাবে অপদস্থ করা হয়েছে, যেভাবে নির্যাতিত করা হয়েছে, এবং দেখেন ওনার বাড়ি থেকে পর্যন্ত ওনাকে উচ্ছেদ করা হয়েছে, আমার মনে হয় এগুলো রাজনীতিতে সাংঘাতিকভাবে একটা ব্যাড লেগেসি, একটা ভেরি ডার্টি প্র্যাকটিস ইন আওয়ার পলিটিক্স। আমার মনে হয় এই কার্যক্রমগুলো বাংলাদেশের রাজনীতিকে ভীষণভাবে কলুষিত করেছে, এবং সেটারই একটা কনসিকুয়েন্স, ক্যাটাস্ট্রফিক কনসিকুয়েন্স বলবো, সেটা আমরা দেখেছি ফ্যাসিবাদের পতনের মধ্যে দিয়ে। না হলে এত রাগ, এত প্রতিহিংসা, এত ঘৃণা, এত বিরোধ, এত বিভাজন কেন
তৈরি হলো? তৈরি হলো এই ঘটনাগুলোর মধ্য দিয়ে, যে একজন রাজনৈতিক প্রতিপক্ষকে আপনাকে উচ্ছেদ করে দেওয়া, নিঃশেষ করে দেওয়া, নিশ্চিহ্ন করে দেওয়া, এটা তো কোনো রাজনীতি ভাষা হতে পারে না। সারা পৃথিবীতে রাজনীতি হচ্ছে শুধুমাত্র পশ্চাৎপদ, অনগ্রসর এবং ভীষণভাবে অন্ধকারাচ্ছন্ন রাজনীতির চিন্তাই হতে পারে প্রতিপক্ষকে নিশ্চিহ্ন করে দেওয়া। আপনি মুখে সকাল সন্ধ্যা গণতন্ত্রের কথা বলবেন, আপনি মুখে মাল্টিপার্টি ডেমোক্রেসির কথা বলবেন, অথচ আপনার আচরণে আপনি মুক্তিযুদ্ধের চেতনার কথা বলবেন, কিন্তু দেখবেন যে সেখানে বহুদলীয় গণতন্ত্রের কোনো বিকাশ ঘটে নাই, বিরোধী দলের প্রতি কোনো ধরনের কোনো স্পেস নাই। তাদেরকে ধ্বংস করার জন্য আপনি প্রতিনিয়ত আপনি যত রকম রিপ্রেসিভ, অপ্রেসিভ, কি বলবো, কোয়ার্সিভ যত অ্যাপারেটাস ছিল সবই আপনি রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে ধ্বংস করে দিয়েছেন। এবং তারই ফলশ্রুতিতে আজকের বাংলাদেশে আমরা যে চিত্র দেখতে পাচ্ছি সেটা কিন্তু অত্যন্ত হতাশাব্যঞ্জক। আমি ওই বাস্তবতায় আমি মনে করি যে বেগম খালেদার যে রিটার্ন, এটা একটা নতুন দিক নির্দেশনা দিবে বলে আমি বিশ্বাস করি। একদম পরিষ্কার। থাকবেন, একটা বিরতি নিয়ে আসি, তারপর অন্য আলোচনা যুক্ত হচ্ছে। দর্শক আপনারাও থাকবেন সংবাদ সম্প্রসারণে, একটা বিরতির পর আবার স্বাগত সংবাদ সম্প্রসারণে। আমাদের সঙ্গে স্টুডিওতে আছেন সিনিয়র সাংবাদিক আনিস আলমগীর এবং এনটিভির বার্তা প্রধান জহিরুল্লাহ আলম। দুজনকে আবারও স্বাগত। আনিস আলমগীর, আজকে তথ্য উপদেষ্টার একটা কথা, মানে গত কয়েকদিন ধরেই বিচ্ছিন্নভাবে বলছেন, মুক্ত গণমাধ্যম দিবস উপলক্ষে এক আলোচনায় বলেছেন যে সাংবাদিকদের বিরুদ্ধে যে হয়রানিমূলক মামলা যদি হয়ে থাকে সেটি তদন্ত করে দেখা হবে এবং প্রয়োজনে বাদ দেওয়া হবে। কালকেই মাহফুজ আনাম সাহেব একটি আলোচনায় বলেছেন যে 226 জন সাংবাদিকের বিরুদ্ধে হত্যা মামলা। এটি কি আপনার কাছে অ্যাবসার্ড মনে হয়? অফকোর্স এটা অ্যাবসার্ড। হত্যা মামলায় কোন সাংবাদিক হত্যা মামলায় অংশ নিয়েছে? আমার তো মনে হয় যাদেরকে ধরছে তাদের একজনও না। একদম প্রথম সারিতে আমি যদি বলি, মোজাম্মেল বাবু, শ্যামল, রূপা কিংবা শাকিল, এদের অনেক অকর্ম আছে। এরা ওই সরকার থেকে এমন সব সুযোগ সুবিধা, খাওয়া দাওয়া নিছে এবং ওদের পারপাস সার্ভ করছে, দালালি করছে, এইগুলোর জন্য তাদের কত মামলা দেওয়া যায়। কিন্তু আপনি যখন একজনকে হত্যা মামলা দেন তাহলে এটাকে একটা পার্সিক্যাল বিষয় হয়ে যায়। এগুলো মামলাগুলো এবং এই বিচারগুলো সব হাস্যকর, এবং একটার পর একটা আপনি যদি এই ধরনের হাস্যকর মামলা তৈরি করতে থাকেন তাহলে বিচারের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন আসবে। আজকে ইউরোপিয়ান ইউনিয়নের যেই এখানে বোধহয় রিপ্রেজেন্টেটিভ যিনি ডিকাবের অনুষ্ঠানে, তুমি ছিলে কিনা আমি জানি না, ছিলে না? তো সেখানে উনি বলেছেন যে এই বিচারগুলো যে হচ্ছে জুলাই আগস্টে যে বিচার, সেগুলো স্বচ্ছতা দরকার। উনি বিচারকে বাদ দেন নাই, বিচার আহত নিহত যারা হয়েছে তাদের বিচার করতে হবে এবং সেখানে স্বচ্ছতা দরকার। এই স্বচ্ছতার শব্দটার উপর জোর দিতে হবে আমাদের। এখানে মিডিয়াগুলো সেটা জোর দিচ্ছে না। মিডিয়াগুলো ইউরোপিয়ান ইউনিয়নের হেড এখানে জুলাইয়ের হত্যার বিচার চেয়েছেন, শুধু এগুলাই বিরাট করে চালাচ্ছে। আমরা বলেছি স্বচ্ছতা দরকার। স্বচ্ছতা হচ্ছে আসল জিনিস। এই মামলাগুলো নিয়ে স্বচ্ছতার প্রশ্ন আসছে। এখানে যাকে প্রধান প্রসিকিউটর বানিয়েছে সেই লোক আগে যুদ্ধাপরাধী বা মানবতা বিরোধী অপরাধী মামলার সব অপরাধীদের পক্ষে ছিল, এখন উনি আবার সরকারের পক্ষে আসছে। তো ওনার অনেক মামলা আছে যেগুলো উনি এদের পক্ষে নিয়ে লড়েছিলেন, এখন উনি কীভাবে লড়বেন সরকারের পক্ষে এসে? এটাতে বিরাট একটা মানে বলবো যে আইনগতভাবে ত্রুটি ছিল। বাট আমাদের আইন উপদেষ্টা সহ অনেকে মনে করেন যে না, এটা ভুল হয়নি। ঠিক আছে, আপনারা যে করেন, কিন্তু এই যে সাংবাদিক সহ, আমি শেখ হাসিনার কথা বলবো না, শেখ হাসিনার বিরুদ্ধে তো বোধহয় 250 হয়ে গেছে। এখন শেখ হাসিনার কথা বলবো যে এই স্বৈরাচারের দালাল শেখ হাসিনাকে প্রতিষ্ঠিত। ভাই, শেখ হাসিনা যেখানে ইচ্ছা শেখ হাসিনা তার মামলা লড়ুক গিয়া। কিন্তু কথা হচ্ছে আপনি যে মামলাগুলো করছেন এগুলা নিয়ে তো প্রশ্ন দেখা দেবে। এই প্রশ্ন তো একদিনই শেষ হয়ে যাবে। আপনি তো অনন্তকালের জন্য আসেন নাই। শেখ হাসিনাকে ঝুলিয়ে দিয়ে, শেখ হাসিনাকে ফাঁসি দিয়ে তারপর আপনি যাবেন, সেরকম প্রতিশ্রুতি তো জনগণ আপনাকে দেয় নাই। এই মামলাগুলো চলবে। তো এগুলো তাহলে যখন সরকার পরিবর্তন হবে তখন তো এগুলা হয়ে যাবে। এটা কি বলবো, এগুলা মানে ব্রাশ দিয়ে পরিষ্কার করে না, এক আইনে চলে যাবে। এগুলা বলছে শেখ হাসিনার বিরুদ্ধে যত মামলা দায়ের করা হয়েছে এই নির্বাহী আদেশে সব বাতিল। ডক্টর ইউনূস সাহেব যেরকম আসলেন এবং ওনার বিরুদ্ধে যে মামলা ছিল সেগুলো যেমন একেবারে ব্রাশ দিয়ে সব পরিষ্কার হয়ে গেল। তো যখন কোনো মামলার মেরিট থাকে না তখন জনগণের কাছেও এইসব মামলা নিয়ে প্রশ্ন দেখা দেয়, আর বিচার আদালতেরও প্রশ্ন দেখা দেয়, আন্তর্জাতিকভাবেও বাংলাদেশের আইন বিচার এগুলো নিয়ে কোয়েশ্চেন ওঠে। যেটা আমাদের শেখ হাসিনার আমলের অনেক বিচার নিয়ে উঠেছে, মানবতা বিরোধী যে বিচারগুলো করেছে সেই বিচার নিয়েও হয়েছে। সো আমরা এমন কিছু করব না
যেটাতে বিচারালয় হাস্যকর হয় এবং এটা প্রমাণিত না হয় যে সরকার বদলের সঙ্গে সঙ্গে আইন আদালত বদল হয়ে যায়, বিচার বদল হয়ে যায়। বিচার কেন বদল হবে? বিচার তো বিচারের মতোই থাকবে। যখন সরকার বদল হওয়ার সঙ্গে সঙ্গে এই ইয়েগুলো, বিচারগুলো, ওই মামলাগুলো ভ্যানিশ হয়ে যায়, তার মানে বুঝতে হবে যে এখানে হয় সরকার ইনফ্লুয়েন্স করছে, নতুবা মামলাগুলোর মধ্যে দুর্বলতা ছিল। একদম পরিষ্কার। দুইটার একটা। জহিরুল আলম কাছে একটু বিশ্লেষণ শুনতে চাই। জি, না, এটা ধরেন যে একটা মানে ডাবল এজড প্রবলেম। ডাবল এজড প্রবলেম এই কারণে যে যখন আপনি মিডিয়া রোল এবং জার্নালিস্টদের কিছু কি বলবো যে অত্যন্ত নিম্নমানের অরুচিকর দলীয় মানে যে আনুগত্যের যে দৃষ্টান্তগুলো আমরা দেখেছি, সেটার দিক থেকে কিন্তু জনপরিসরে বা জনমানুষের মধ্যে একটা ঘৃণা বা এক ধরনের অবিশ্বাস, এক ধরনের সন্দেহ, এক ধরনের মানে ডিসলাইকিং, সিভিয়ার একটা ডিসলাইকিং তৈরি হয়েছে। এখন অভ্যুত্থান পরবর্তীতে এগুলোর কিছু রিফ্লেকশন, কনসিকুয়েন্স আমরা দেখতে পাচ্ছি, কিন্তু আমরা তো যাচ্ছি একটা কি বলবো ডিসিপ্লিনের পথে, একটা নতুন দিক নির্দেশনার পথে। সেখানে যতটা সম্ভব যদি গ্রামাটিক্যালি কারেক্ট এবং লিগালি কারেক্ট, লিগালি বাইন্ডিং প্রসিডিওর যদি আমরা ফলো না করি, তাহলে ইভেনচুয়ালি এগুলো সবই, যেমন আনিস আলমকে বললেন যে এগুলো ইভেনচুয়ালি এন্ডেড আপ উইথ ফিউটাইল এক্সারসাইজ, মানে অনুর্বর এবং অসার একটা এক্সারসাইজে পরিণত হবে। এবং এটা স্ট্যাবলিশ হবে যে আউট অফ মানে কি বলবো যে এক ধরনের ভ্যান্ডেটা, এক ধরনের রাগ, ক্ষোভ, এটা কিন্তু আমাদের জুডিশিয়াল সিস্টেমকে যদি আমরা সত্যি সত্যি আপহোল্ড করতে চাই, যদি আমরা আইনের শাসনের কথা বলতে চাই, 5ই অগস্ট অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশের কথা যদি আমরা চিন্তা করতে চাই, তাহলে আমাদের অনেক জায়গার মধ্যে কিন্তু কারেকশন দরকার আছে। এখন যিনি বলছেন যে ধরেন মাহফুজ আনাম সাহেব বলেছেন সম্পাদক পরিষদের পক্ষ থেকে 266 জন সাংবাদিককে এভাবে আটক করে রাখা হয়েছে, তাদের বিরুদ্ধে মামলা দেওয়া হয়েছে, হত্যা মামলা দেওয়া হয়েছে, এবং তাদের এই কোনো লিগ্যাল প্রসিডিওর এখনও স্টার্ট করা হয়নি। তারা জামিন পাবে অথবা পাবে না, তাদের কি বিচার হবে, সেটা তো একটা দৃশ্যমান একটা কিছু দেখতে হবে। এখন দেখেন বাংলাদেশে এখন একটা নতুন ফেনোমেনন হচ্ছে যে যখনই আপনি যেই পক্ষে কথা বলেন না কেন, এটার একটা সিভিয়ার একটা কাউন্টার ন্যারেটিভ কিন্তু আছে, এবং আপনি চাইলে যে কারো বিপক্ষে কিন্তু এতগুলো বলে দিতে পারবেন, এবং যেটা মাহফুজ আনামের বিপক্ষেও সেই বলার স্পেস আছে এবং বলাও হয়েছে, বলা হচ্ছেও, যেমনটি আগে হয়েছে। তো এখন এই ধরনের একটা পরিস্থিতি আমি বলবো যে প্রিভিয়াস রেজিমকে কোনো উদাহরণ হিসেবে দেখা যাবে না। প্রিভিয়াস রেজিমের যত কিছু হয়েছে সেগুলো অত্যন্ত ডার্টি, অবনক্সাস, আগলি প্র্যাকটিস হয়েছে, যেগুলো আমাদের টেক্সট বুক এক্সাম্পল হিসেবে তো আমরা নিতে পারি না। এখন আমরা যদি মনে করি যে না উনি যা যা করেছেন ওগুলোর টেক্সট বুক এক্সাম্পল হিসেবে আমরা আবার একই ধরনের কিছু দৃষ্টান্ত তৈরি করব, তাহলে আমরা ওয়ার হেডিং টুয়ার্ডস, আমরা কোন দিকে যাচ্ছি? তো ওই জায়গার মধ্যে আমার মনে হয় যে যখন আমাদেরকে এই সত্যটা বলতে হবে যে ইনডিসক্রিমিনেটলি, একেবারে নির্বিচারে কোনো ধরনের বৈষম্যের বিরুদ্ধে বলা হয়েছে। এখন নির্বিচারে যদি আপনি এখন 266 জনের জায়গায় যদি 300, 400, 500 যদি করতে পারেন, আপনি করতে পারবেন, করতে তো পারবেন, এবং এর হয়তো সত্যতাও আপনি আছে। এখন 266 মধ্যে কি ধরেন যে এই যে গণহত্যার কথা বলেন বা প্রভোকেশনের কথা বলেন, অথবা একটা ইলেজিটিমেট রেজিমকে ডিফেন্ড করার জন্য তারা যেসব ভূমিকা রেখেছে, হয়তো এরকম খুঁজলে কিন্তু আপনি লিগালি তাদেরকে ইমপ্লিকেট করতে পারবেন, ইফ নট চার্জেস অফ মার্ডার, হয়তো হত্যা মামলা নয়, কিন্তু অন্য অনেক অপরাধ তাদের সংগঠিত হয়েছে, ইভেন আর্থিক অপরাধ। মানে আর্থিক অপরাধগুলো যদি আপনি খতিয়ে দেখেন, তাহলে আপনি কিন্তু খুবই স্ট্রংলি লিগালি তাদের কিন্তু প্রসিকিউট করতে পারবেন। তো ওয়াই ডোন্ট ইউ ফলো দ্যাট কোর্স? ওই কোর্সটা ফলো করা এবং ওইটাকে একটা ভিজিবল একটা কনসিকুয়েন্স যদি দেওয়া যায়, তাহলে সামনের দিনেরগুলো সাংবাদিকরা বুঝবে যে না, দলীয় আনুগত্য মানে কিন্তু মানে একেবারে দল দাস হয়ে যাওয়া নয়, এবং এমন মানে অন্যায়কে সমর্থন করা নয়, দেশের স্বার্থকে বিসর্জন দিয়ে নয়, শুধুমাত্র ব্যক্তি স্বার্থে হাসিল করার জন্য নয়। এই জিনিসগুলো যেন ভবিষ্যতের জন্য একটা দৃষ্টান্ত হয়ে থাকে, সেটা আমার মনে হয় যে এখনকার শিক্ষা। এবং আমার মনে হয় যে নতুন যে অন্তর্বর্তী সরকার আসছেন, তারা হয়তো ইমিডিয়েট অনেক চ্যালেঞ্জের মধ্যে কিছু আছে, কিন্তু প্রেশারও আছে, মানে পাবলিক সাইকিতে অনেক ক্ষোভ বিক্ষোভ আছে, সেগুলো কাজ করছে, কিন্তু এগুলো কিন্তু অনেক সিদ্ধান্তকে ড্রাইভ করছে, অনেক সিদ্ধান্ত নিতে তারা বাধ্য হচ্ছে। কিন্তু আমার মনে হয় যে আস্তে আস্তে স্লোলি যখন অর্ডারটা আরও রেস্টোর করবে, অনেক কিছু কারেকশন করবে, অনেক ভাবনাগুলো আরেকটু আমি এই জায়গাটা রিফাইন্ড হবে, পরিশীলিত হবে। একটা ছোট বিরতি নিয়ে আসতে চাই, কারণ হচ্ছে এর আগে বেশ কয়েক মাস আগে থেকেই সরকার বলছিল যে এদের বিরুদ্ধে যে মামলাগুলো আছে সেগুলো হয়রানি করা হবে না, আর মামলা হবে না, সেগুলো আবার দেখা হবে। কিন্তু
এখনো দেখা হয়নি, এখনো বলা হচ্ছে আমরা এটা এখানে দেখবো। তথ্য দেখে আমি একটু ছোট করে তথ্য উপদেষ্টা একটা কথা বলেছেন, আমি আমি জায়গাটা সেটা আসি, নিয়ে কথা একটা বলতে বিরতি চাই। নিয়ে আসি। দর্শক আমাদের সঙ্গে থাকবেন, আপনারা আছেন সংবাদ সম্প্রসারণের সঙ্গে। বিরতি পর আবার স্বাগত সংবাদ সম্প্রসারণের স্টুডিওতে অতিথি হিসেবে আছেন আনিস আলমগীর এবং জহিরুল আলম। জহিরুল আলম, যে জায়গাটা আমি মানে আটকে ছিলাম আপনাকে, সেই জায়গাটা যে হয়রানিমূলক মামলা বলা হচ্ছে, হয়রানিমূলক মামলা হলে প্রত্যাহার করা হবে, কিন্তু এখন পর্যন্ত সেরকম কোনো দৃশ্য দেখছি না আমরা। সেটি বা কেন, মানে সেটি রিকনসিলিয়েশন করতে সময় লাগছে নাকি? না, গভর্নমেন্টের যে দৃষ্টিভঙ্গি এবং যে এক্সপ্রেশন বিভিন্ন সময়ে বলা হয়েছে, তাতে কিন্তু কোনো নেগেটিভ ডিরেকশন কিন্তু নাই। গভর্নমেন্ট বলা হয়েছে যে ইনডিসক্রিমিনেট, ইভেন আইনমন্ত্রী বলেছেন, তথ্য উপদেষ্টা বলেছেন, আগের পরের সরকার তরফে কিন্তু বারবারই বলা হচ্ছে এবং এটা অ্যাকনলেজ করা হচ্ছে যে কিছু জিনিস আছে নির্বিচারে মামলা হয়েছে বিভিন্ন স্তরে এবং সাংবাদিকদের বাইরে নয়, এবং এটা যে যৌক্তিক নয়, এটা যে খুব একটা ফলপ্রসূ হবে না, এটা যে খুব একটা অর্থবহ নয়, এটাও কিন্তু তারা জানেন। কিন্তু আমি বলবো যে ওই একটা ঝোঁকে, একটা হুজুগে বা এক ধরনের প্রতিহিংসা থেকে, এক ধরনের ক্ষোভ থেকে, ডেফিনেটলি হুইচ ইজ সামহাউ রাদার লেজিটিমেট, যৌক্তিক যে খবরটা, কিন্তু একই সঙ্গে এই হত্যা মামলার মধ্যে জড়িয়ে দেওয়ার নাম এবং এগুলো ধরেন আপনার তদন্ত করে তাদের ইমপ্লিকেট করে তাদের বিচার করা, দিজ আর অল ডিস্ট্যান্ট, মানে কি বলবো যে মানে ড্রিম আর কি, এটা সম্ভব না। সুতরাং সরকারের হয়তো ইন্টেনশন ভালো আছে, কিন্তু এই পুরো ব্যাপারটাকে যে গুলিয়ে মামলাগুলোকে সাজিয়ে বা এদেরকে যেটা আলাদা করা, তাদেরকে যে এখন একটা মামলা যখন একটা হয়ে যায় তখন তো এটা বাংলাদেশে তো লিগ্যাল মানে প্রসেস তো আমার মনে হয় খুবই কাম্বারসাম, খুবই কমপ্লেক্স। সুতরাং আমার মনে হয় যে ওই ঝামেলার মধ্যে আটকে এবং এগুলোকে প্রসিকিউট করে বা এগিয়ে নেওয়ার মতো যে ক্যাপাসিটি, লিগ্যাল ক্যাপাসিটি, সেটাও কিন্তু আমাদের জুডিশিয়ারি আছে কিনা সন্দেহ। আপনি দেখেন যে আইসিটি যে মামলাগুলো হয়েছে, এগুলোই প্রপারলি মানে কি বলবো যে মানে সুন্দরভাবে মানে এগিয়ে নেওয়ার মতো ক্যাপাসিটি আছে কিনা সন্দেহ। এখানে যে জনবল দরকার, এখানে যে লজিস্টিক্স দরকার, এখানে যে রিসোর্স দরকার, যে ফাইন্যান্সিয়াল অ্যালোকেশন দরকার, যথেষ্ট আছে কিনা। আবার একই সঙ্গে কিন্তু দেখেন এইটার সঙ্গে কিন্তু অনেক কিছু যুক্ত করা হচ্ছে রাজনীতিতে, যে আগে বিচার হবে, পরে আগে সংস্কার হবে, বিচার হবে, পরে নির্বাচন হবে, নানা কিছু জড়িত আছে। দিজ আর আমার মনে হয় যে মোস্টলি একটু রেটরিক, কি বলবো যে এক ধরনের মানে বাস্তবতা আর কি। মুখে অনেক কথা বলা হচ্ছে এবং 5ই অগাস্টের পরে অনেক ঘটনাই ঘটেছে, যেগুলো সব কিছুই যে কি বলবো যে একটা নিয়মতান্ত্রিকভাবে হয়েছে এমনও নয়, কিন্তু সাংবাদিকদের ব্যাপারে এক ধরনের কি বলবো যে আন্ডারস্ট্যান্ডিং তৈরি হয়েছে। আমি বলবো আন্ডারস্ট্যান্ডিং তৈরি হয়েছে যে এগুলো সব কিছু লজিক্যালি হয় নাই, প্রতিটা জিনিস লজিক্যালি হয়। সেই জায়গাটা আনিস আলমগীর, একটাও যে অনেকেই বলার চেষ্টা করেন যে সাংবাদিকদের ব্যাপারটা যে প্রভোগ করা, অপরাধ যে সহায় এবং অপরাধ সহ্য করা একই ধরনের অপরাধ, পাশাপাশি আবার প্রভোগ করা, যে আপনি ঠেকান, আপনি কেন এই আন্দোলন ঠেকাতে পারছেন না, এরকম কথাগুলো রেফারেন্স দেওয়া হয় যে লাস্ট 1 তারিখের মিটিং। এটা তো সত্য, শেখ হাসিনার সাথে আমার মনে হয় এটা 3 তারিখ না 1 তারিখ ছিল, 1 তারিখে যে সব হেড অফ নিউজরা যে গেলেন এবং ওখানে যে একজন পরামর্শ দিলেন, এগুলো তো এক সত্যিকার অর্থে যদি ধরেন তাদেরকে ওইগুলো দিয়ে ধরেন, এগুলো তো এই আপনি যদি কাউকে তো হত্যা মামলা হেন তেন যদি বলতে চান তাহলে ওইটাই ধরেন। হ্যাঁ, ভয়ঙ্কর উস্কানিমূলক বক্তৃতা দিয়েছে সেখানে, সেগুলো দিয়ে ধরেন না, ওইটাতে তো কারো আপত্তি নাই, এটা তো দৃশ্যমান। কিন্তু আপনি ইয়েতে রংপুরে কোনো একজন লোক মারা গেছে, সেখানে শেখ হাসিনাকে আসামি করলেন, তার সঙ্গে নাইমুল ইসলাম খানও হয়ে গেল বা জহির হয়ে গেলাম, আমি হয়ে গেলাম, এটা তো হইল না। এটাতে তো বোঝা যায় যে ইন্টেনশন, আমরা তো ওইখানে নাই, ওর সাথে আমার কোনো সম্পর্কই নাই। আপনি যা কিছু করেন, আমার দৃশ্যমান যেগুলো আছে সেগুলো করেন। যে সাংবাদিকরা যেভাবে গিয়ে ওই দিন শেখ হাসিনার তো আমি মনে করি যে ওইটা ওনার দোষ না, উনি সরকার প্রধান, উনি ওনার পক্ষে স্বাভাবিকভাবে সহযোগিতা চাইবেন যে আমরা কি করতে পারি। কিন্তু সাংবাদিকদের ভূমিকা কি? সাংবাদিকদের ভূমিকা তো হওয়া উচিত ছিল যে কিভাবে শেখ হাসিনাকে পরামর্শ দেবে যে এটা থামান, আপনি ইমিডিয়েটলি আপনি এটা করেন, মিট আপ করেন, আমাদের ছেলেদের গায়ে কেন রক্ত যাবে, গুলি যাবে, উল্টা সাংবাদিকরা কিভাবে দমন করা যাবে সেই জ্ঞান দিচ্ছে। তার মানে এরা কতটা নিকৃষ্ট আচরণ করছে নিজের পেশার প্রতি। তোমাকে জাস্ট 30 সেকেন্ড আমি জাস্ট একটু ধরে, এটা তো একটা ভয়ঙ্কর জাতির এক কঠিন ক্রান্তি লগ্নে তাদের এই ধরনের ন্যাক্কারজনক ভূমিকা। 7ই জানুয়ারি নির্বাচনের আগে দেখো, নির্বাচনের আগে একটা দল বেঁধে একটা সাংবাদিক একটা দল মানে গ্রুপ প্রধানমন্ত্রীর সঙ্গে যা সাক্ষাৎ করলেন এবং যৌথভাবে ছবি তুলে তার প্রতি সমর্থন ব্যক্ত করেন। এগুলো তো এখন একজন সাংবাদিকের এখন আবার
এর বিরুদ্ধে যারা আছে তাদের দৃষ্টিভঙ্গিতেও একটু চেঞ্জ আনা দরকার। তারা বলতেছে জুলাই আন্দোলনে মনে করেন আমি রাস্তায় নামলাম না কেন, না ভাই, আমার রাস্তায় নামার দায়িত্ব আমার না, সাংবাদিক হিসাবে আমার রাস্তায় নামার দায়িত্ব না, সাংবাদিক হিসাবে হাসিনাকে ক্ষমতায় টিকিয়ে রাখা, শেখ হাসিনা থাকবেন কি থাকবেন না, কিংবা শেখ হাসিনা কি যাবেন কি না, আপনারা শেখ হাসিনাকে যে ফেলে দেবেন কিনা, এটা আমি ঘটনার প্রেক্ষিত দেখব। আমি আমার মতামত ব্যক্ত করব যখন সেই ধরনের প্রশ্ন আসে। এখন শেখ হাসিনাকে টিকিয়ে রাখার দায়িত্ব সাংবাদিক নিতে পারে না, শেখ হাসিনাকে ফেলে দেওয়ার দায়িত্ব নিতে পারে না। এখানে টিকিয়ে রাখার যারা দায়ী, ফেলে দেওয়ার দায়িত্ব যারা নিচ্ছে তাদেরও ভূমিকা নিয়ে আসবে। তাহলে আপনি সরকার ফেলার দায়িত্ব কি সাংবাদিকের? আপনি কি অ্যাক্টিভিস্ট? আপনি সাংবাদিকতা আর অ্যাক্টিভিস্ট এক না। সো আমাদের এখানে দুইটাকে গুলি ফেলছি আমরা। একদিকে যেমন শেখ হাসিনার দালালি যারা করছে, কিছু আবার যে জার্নালিস্টিক এথিক্যাল পয়েন্ট অফ ভিউ থেকে কিছু জিনিস আছে যেগুলো ধরেন আপনি এক্সট্রা জুডিশিয়াল কিলিং, এবং যে ওটা তো সাংবাদিকতা, সাংবাদিকতা। আমি যখন সাংবাদিকতা করছি তখন এটা শেখ হাসিনার বিরুদ্ধে যায়, আমার কিছু আসে যায় না। কিন্তু কথা হচ্ছে যে আমি ডেলিভারেটলি শেখ হাসিনাকে ফেলে দেওয়ার জন্য যখন আমি আমার পত্রিকাকে ব্যবহার করব, আমার মিডিয়াকে ব্যবহার করব, কিংবা শেখ হাসিনাকে টিকিয়ে রাখার জন্য আমি ব্যবহার করব, সেগুলো হচ্ছে নিকৃষ্টতম জিনিস। সেটা সাংবাদিকতার সাথে যায় না। আজকে তাদের সেই সমস্ত অ্যাক্টিভিটিজের জন্য আমাদেরকে দায়ী করে, আমাদেরকেও গালি দেয়। তো কেন আমরা এটা শিকার হব? আমি আপনাকে বিরতির আগে একটা বলছিলাম যে আপনি যে মামলাগুলোর কথা বলছিলেন, জহির খুব ভালো করে এক্সপ্লেইন করলো। আমি 10 সেকেন্ডে বলে দিচ্ছি যে তথ্য উপদেষ্টা আজকে যে বক্তৃতা দিলেন, উনি বললেন যে মামলা বিষয়টা ওনারা দেখবেন, কিন্তু পাশাপাশি এটাও বললেন যে যে সমস্ত মামলা হয়েছে অতীতে সেই বিষয়ে কি সাংবাদিকরা কখনো প্রতিবাদ করেছিল? অবভিয়াসলি করেছিল। আনিস আলমগীর করেছে, অনেকেই করেছে, আনিস আলমগীর এবং উনি যদি চান ওনাকে দিয়ে দেব। আপনাদেরকে দর্শক, আপনাদেরকে ধন্যবাদ। আপনারা যারা এখন ছিলেন, এই ছিল সংবাদ সম্প্রসারণে। ডিবিসির সঙ্গে থাকুন।